উনি বলছেন ওনাদের সময় এত বেশি অভাব ছিল যে উনি একটা পোশাক 2 ভাগ করে পরতেন, ছিঁড়ে একটা 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 শাড়ি কিনে দিতেন বড় আব্বা, ওই একটা শাড়িকে 2 ভাগ করে পরতেন, কখনো ভিজে থাকলে চাদর পরে থাকতেন। সরাইখানা, লঙ্গরখানা, আবার কি ফ্রি মেডিসিন সেবা, মেডিকেল সেবা। মানে মানুষজন, আবার একটা জিনিস ছিল কি, বড় বড় দিঘি আছে না নাই, দিঘিগুলো কেন খনন করছেন তারা? মানুষের সুপেয় পানির অভাব পূরণ করার জন্যে। এই যে মানুষগুলো, ব্রাহ্মণরা যে নদীতে গোসল করে নদী থেকে পানি খাইতে পারে না, তাদের ডোবার পানি খাইতে হয়, নালা নর্দমার পানি খাইতে হয়, এরা যাতে বিশুদ্ধ পানি খাইতে পারে এই জন্য তারা কি কি করছেন, বড় বড় দিঘি খনন করছে। মুসলমানদের একটা ট্রেডিশন হলো কি, একটা যত আপনারা স্কুল দেখবেন প্রাচীন আমলের 1918 সালে দেখবেন যে স্কুল এবং দিঘি আছে না নাই, আছে। কেন তারা খনন করছেন? যাতে মানুষ তার এই মানুষগুলো, এই কমিউনিটির মানুষগুলো পানির অভাবটা ফ্রিতে পূরণ করতে পারে, টাকা না দেওয়া লাগে। আরেকটা জিনিস হলো লঙ্গরখানা। লঙ্গরখানা মানে কি, যত মুসাফির আছে, যত দরিদ্র আছে, সারা দিন ওইখানে রান্না হবে, যে কেউ এসে ওইখানে আশ্রয় নিবে, যে কেউ এসে ওইখানে খাওয়া দাওয়া করবে। এই যে ফ্রিতে মানব সেবা কে চালু করছে? মুসলমানরা চালু করছে। তো আনসিভিলাইজড, নেংটি পরা একটা জাতি, বুক খুলে রাখা মেয়েদের একটা জাতিকে মুসলমানরা এত সুন্দর করে সিভিলাইজড করছে। যখন হিন্দুস্তান ভাগ হচ্ছে 1947 সালে, তখন হিন্দুস্তানের একজন প্রমিনেন্ট লিডার নাম কি ছিল? জওহরলাল নেহেরু, আছে না নাই? তার পোশাক কি? শেরওয়ানি এবং পায়জামা। শ্রী শ্রী রবীন্দ্রনাথ ট্যাগোর, তার পোশাক কি? আছে না নাই? সবচেয়ে বড় মুসলমান বিদ্বেষী তার নাম হলো বাবু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তার পোশাক কি? আরেকজন হিন্দু বড় ব্রাহ্ম পণ্ডিত হলেন রাজা রামমোহন রায়, তার পোশাক কি? সব পোশাকগুলো মুসলমান দেশে ন্যাংটা থাকার দরকার নেই, পোশাক পরে সিভিলাইজড হও। মুসলমানদের কাছে থেকে তারা পোশাক পরা, টুপি কাদের কাছ থেকে শিখেছে? মুসলমানদের কাছ থেকে তারা শিখেছে। মাথা ঢেকে রাখা। এই আনসিভিলাইজ জাতিকে সিভিলাইজ কারা করছে? তখন এই যখন সম্রাট শাহজাহানের আমলে ইংরেজরা এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করার অনুমোদন পেল, তখন তাদের নজর পড়ল এই দেশের মধ্যে, যে করেই হোক এত সুন্দর একটা দেশ, সবুজের দিক থেকে, ফসলের দিক থেকে, সিভিলাইজেশনের দিক থেকে, ধর্মের দিক থেকে, নৈতিকতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে এরকম একটা জনপদের খোঁজ তারা পেয়ে, তখন তারা চিন্তা করলো এই জমিনে তারা কলোনি স্থাপন করবে। এবং সেই স্থাপনের সুযোগটা আসলো কিসের মাধ্যমে? পলাশির যুদ্ধের মাধ্যমে। পলাশির যুদ্ধের আগে এই বাংলাদেশ গোটা ওয়ার্ল্ড জিডিপির 17% দেয়। যখন তারা এই হিন্দুস্তানকে ন্যাংটা করে রেখে গেল 1947 সালে, তখন হিন্দুস্তানের টোটাল জিডিপি হলো মাত্র 5%। বাংলাদেশের তো খবরই নেই এখানে। 76-এর মনন্তর বাংলার 1/3 লোক মারা গেল। ওরা ক্ষমতা দখল করার 4-5 বছরের মাথায় এমন বড় দুর্ভিক্ষ হলো, চালের স্টক গুদামজাত করার কারণে গোটা বাংলাদেশের 1/3 লোক না খেয়ে মারা গেল। যারা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছিল, যারা মসলিন বানাইছিল, যারা জামদানি শাড়ি বানাইছিল, যাদের নৌবহর ছিল, এবং যাদের ভয়ে সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত ভয় পাইতেন, ওই অঞ্চল দুর্ভিক্ষে 1/3 লোক না খেয়ে মারা গেল। কিসের কারণে? সেকুলারিজমের কারণে, ক্যাপিটালিজমের কারণে। কারণ ইসলামের একটা মৌলিক নীতি খেয়াল করেন, যা কেউ যদি সৌদি আরব গিয়ে থাকেন, সৌদি আরবে অনেক জিনিস খারাপ আছে, একটা জিনিস এখনো ভালো আছে, অনেকগুলো ভালো জিনিসের মধ্যে। সৌদি আরবে রুটির দাম কত রিয়াল? 1 রিয়াল। যত বড় রুটি কিনেন, যাই কিনেন, দাম কত? কেন? ইসলামের একটা মৌলিক নীতি, ওলামা কেরাম আসলে এটা ভালো বুঝবেন, আমি বেয়াদবি করতেছি ওলামা কেরামের সঙ্গে কথা বলে। ইসলামের একটা মৌলিক নিয়ম হলো, যে দেশে যে জিনিসটা মানুষের ক্রাইং নিড, মানে সবাই খায়, আমাদের দেশে কোনটা খায়? ধান খায়। এই ধানের মধ্যে ইসলামী হুকুমত দিবে, ভর্তুকি দিবে। এখন ধানের দাম, চালের দাম কত? 60 টাকার নিচে কোনো চাল নাই। আপনি যদি মনে করেন যে আধা কেজি চাল, আধা কেজি পাথরওয়ালা চাল কিনবেন, তারপরে 60 টাকা কেজি কিনতে হবে। এই চাল 6 টাকা 10 টাকার মধ্যে আপনি পাবেন। কারণ কি? ইসলামী হুকুমত সবচেয়ে ভর্তুকি কোথায় দিবে? যে জিনিসটা ওই অঞ্চলের লোকজন বেশি খায়, যেটা খেয়ে জীবন ধারণ করে, ওইটার মধ্যে সবচেয়ে বেশি ভর্তুকি দিবে সরকার। হুকুমত এখানে টাকা খরচ করবে যাতে তার অঞ্চলের কোনো মানুষ না খেয়ে মারা যায়। অন্তত আপনি যদি 4টা ডাল ভাত দেন অথবা একটু শুকনা মরিচ দেন, বাঙালি কিন্তু খেয়ে দিয়ে জীবন ধারণ করতে পারবে। এখন বলেন, আমাদের হুকুমত ভর্তুকি দেয় কোথায় দেয়? আমলাদের গাড়ি কেনার জন্য ফ্রি ট্যাক্স, কি বলে, সুদ ফ্রি টাকা কারা পায়? আমলারা পায় গাড়ি কেনার জন্য। হুকুমত ওইখানে ভর্তুকি দেয়। বলেন তো, যে আমলা 2 লাখ টাকা বেতনে চাকরি করলো সারা জীবন ধরে, এবং প্রায় 2 কোটি টাকা প্লাস সে
পাবে, পেনশন পাবে, ওকে আপনার সুদ ফ্রি টাকা দেওয়া দরকার না, নাকি যে গরিব তার ধানে ইনকাম করছে 4-5 মণ, ও বিক্রি করবে কি, খাবে কি, জীবন নিয়ে কি কি করবে, ওকে ভর্তুকি দেওয়া দরকার? আমাদের হুকুমত ভর্তুকি কোথায় দেয়? ওখানে দেয়। গরিব মানুষে কি বলছে? সর্বনিম্ন সুদ 5% হার। এটা হলো গরিবের জন্য, আর ধনীর জন্য কি? দিস ইজ ক্যাপিটালিজম। এবং ক্যাপিটালিজম আরেকটা জিনিস আছে, কি আছে? গুদামজাত করা। দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যায় এর কারণ কি? আপনি ধরেন এই যে এখনকার সময় আলুর দাম কত? 10 টাকা 12 টাকা করে কিনলেন, এই আলু আজ 6 মাস পরে কত দিয়ে কিনবেন? 25 টাকা করে কিনবেন। এই যে 10 টাকা, কৃষক তো 5 টাকা করে পাইছে, 8 টাকা করে পাইছে। 8 টাকা কেজি আলু কিভাবে 25 টাকা হইলো? গুদামজাত করার কারণে। রসুনের দাম কত হবে? 200 টাকা প্লাস রসুন কিনছেন আপনারা, পেঁয়াজ কিনছেন 250 টাকা করে। 20 টাকার পেঁয়াজ 250 টাকা কিভাবে হয়? ইসলামে গুদামজাত করা হালাল না হারাম? হারাম। দাম বাড়ানোর জন্য, আর মনে করেন যে বাঁচানোর জন্য গুদামজাত তো সবাই করবে, কিন্তু দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করা কি? মজুতদারি করা কি? ফলে প্রোডাক্টের দাম বাড়ার কোনো সুযোগ। কিন্তু ইংরেজরা যখন ঢুকলো, ওদের ধর্মে, ওদের আদর্শে গুদামজাত করা হালাল না হারাম? দাম বাড়ানোর জন্য গুদামজাত করা। পুঁজিবাদের মূল লক্ষ্য হচ্ছে কি? প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। আর প্রফিট ম্যাক্সিমাইজ আপনি কখন করতে পারবেন? যখন প্রোডাক্টকে স্টক করবেন, দাম বাড়বে, তখন বিক্রি করবেন, আপনার প্রফিট কি হবে? ম্যাক্সিমাইজ হবে। এটা হলো তাদের কালেমা, তাদের মূলনীতি। ফলে এই মূলনীতির কারণে ৭৬-এর মনন্তরের মাধ্যমে এই বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের 1/3 লোক না খেয়ে মারা গেল। তারপরে কি হলো? বাংলাদেশের মসলিন ছিল, তারা সহ্য করতে পারে নাই। মসলিন কেন এত দামি প্রোডাক্ট থাকবে? যারা মসলিন বানাইতেন তাদের হাতগুলো কবজি পর্যন্ত কেটে দেওয়া হলো, জিব্বা কেটে দিল, যাতে তারা বলতে না পারে কিভাবে মসলিন বুনতে হয়। হাত দিয়ে যাতে কাউকে ট্রেনিং না করতে পারে, কোনো প্রজন্ম যাতে না তৈরি করতে পারে এই মসলিনের জন্য। স্টিল না, এখনো পর্যন্ত বাংলাদেশ আর মসলিন তৈরি করতে পারে নাই। আমাদের শিল্প, ওদের দেশে শিল্প বিপ্লব হলো কখন? ফ্রান্সের, ফরাসি দেশে শিল্প বিপ্লব হলো। এই শিল্প বিপ্লব আমেরিকায় গেল, ইউরোপে গেল। তারা চিন্তা করলো যে এই দেশে যদি তুলা উৎপন্ন হয়, এই দেশে যদি পোশাক উৎপন্ন হয়, এই দেশের তাঁত শিল্পগুলো যদি থাকে, তাহলে ম্যানচেস্টারে যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে এগুলো তো বৈশ্বিক বাজার তৈরি হবে না। ফলে আমাদের সমস্ত তাঁত শিল্পগুলো তারা বন্ধ করে দিল। তাঁত শিল্পের ভর্তুকি দিত সুলতানরা, ভর্তুকি বন্ধ করে দিল। সুতার দাম বেড়ে গেল এবং নিয়ম করলো এই দেশে ম্যানচেস্টারে যে সমস্ত তুলা লাগবে, এই তুলাগুলো উৎপন্ন হবে এই দেশে। নীল লাগবে প্রোডাক্টকে, পোশাককে রং করতে, নীল উৎপন্ন হবে এই দেশে, কিন্তু কোনো প্রোডাক্ট এই দেশে তৈরি হইতে পারবে না। কাঁচামাল এই দেশে তৈরি হবে, এই দেশ কাঁচামাল ব্রিটেনে পাঠাবে, ব্রিটেন থেকে পোশাক তৈরি হয়ে হিন্দুস্তানে আসবে, মানুষজন বেশি দামে পোশাক কিনবে, বাধ্য করা হলো। যারা খাইতে পারতেছে না তারা পোশাক কীভাবে কিনবে? ফলে আমার বড় আম্মা ছিল, আমি নিজেকে দেখছি, আমার দাদির শাশুড়ি, উনি বলছেন ওনাদের সময় এত বেশি অভাব ছিল যে উনি একটা পোশাক 2 ভাগ করে পরতেন। ছিঁড়ে একটা 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 শাড়ি কিনে দিতেন বড় আব্বা, ওই একটা শাড়িকে 2 ভাগ করে পরতেন, কখনো ভিজে থাকলে চাদর পরে থাকতেন। এত দারিদ্রতার মধ্য দিয়ে মানুষগুলো বড় হলো কারা? যারা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল। কিসের জন্য হলো? পুঁজিবাদের কারণে। কিসের জন্য হলো? সেকুলারিজমের কারণে।